নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে বিজ্ঞানের আলোয় সনাতন জ্যোতিষ অনুষ্ঠানে। জ্যোতিষ সম্পর্কে অনেক কিছু জানা। দেখুন, একটা জায়গায় কোনো না কোনো জায়গায় আমরা নিজেদেরকে সবসময় ইন্সপায়ার করতে চাই। অনেক সময় মানুষের মধ্যে একটা ভীষণভাবে হতাশা কাজ করে। আমি খুব ডিপ্রাইভড হয়ে দেখে এই সমস্ত মানুষদেরকে যে যারা জীবনে সেই নেতিবাচক জায়গাটায় চলে গেছে, একদম মানে হতাশার শেষ প্রান্তে দাঁড়িয়ে তারা ভাবছে। এবং যদি আমরা চাই টু চেঞ্জ ইউর লাইফ টুডে, যদি আজ আমি আমার জীবনকে পরিবর্তন করতে চাই, তো ডোন্ট গ্যাম্বল অন দ্য ফিউচার। ইউ অ্যাক্ট নাও অ্যান্ড জাস্ট নাও উইদাউট এনি ডিলে। কোনো অবসর ছাড়া তোমায় কাজ করতে। অনেক মানুষ মনে করে হতাশা। সো ডেথ ইজ নট দ্য গ্রেটেস্ট লস, ইভেন আই ক্যান সে দ্যাট ইজ দ্য লস দ্যাট হোয়াট ইউ লস্ট ইন দ্য টাইম দ্যাট ওয়েন ইউ আর লিভিং। জীবদ্দশায় তুমি যে হারাচ্ছ সেটা হচ্ছে তোমার কাছে বড় লস। ডেথ বড় লস নয় মানুষের জীবনে, কারণ ডেথ is a confirmed death. এক মানুষের মৃত্যু হবেই। That's confirmed conclusion of the life of the human being or the living creature. যারা বেঁচে রয়েছে তাদের ক্ষেত্রে ডেথ হবেই। জন্ম যখন হয়েছে মৃত্যু তখন হবেই। কিন্তু জীবদ্দশায় আমি কি হারাচ্ছি? আমরা কেউ ভাবি, কেউ অ্যানালাইজ করার চেষ্টা করি নিজেদেরকে, কেউ নিজেরা ভাবি যে আমরা একটু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস নিই। যখন অনুষ্ঠান আজকাল পরশু সুরায় সিটিভিএনে হাজার হাজার লোক টিভির পর্দার উপরে বসে একটা জিনিস ভাবেন যে আমরা এই মনে হয় উনি আসছেন, এইবার উনি আমাকে সব কিছু করে দেবেন, আমি ধনী হব, আমি বড় লোক হয়ে যাবো, আমি রাজা হয়ে যাবো, আমি সব কিছু পেয়ে যাবো, ব্যবসা সংসার ফুলে ফলে শস্য সব শ্যামলা হয়ে উঠবে। সেটা নয়। আমার কথা হচ্ছে যে তুমি কতটা এলিজিবল, তোমার কতটা ক্যাপাবিলিটি রয়েছে, আপনি কতটা করতে পারেন, আমি কি করতে পারি, কতটা করতে পারি, কিভাবে করতে পারি। আমি দাঁড়িয়ে রয়েছি একটা মোড়ের মাথায়। ইটস আ কনজাংশন, দেয়ার ইজ এ ডিফারেন্ট ওয়ে টু গো, but I'm don't finding still now that which is then what is the proper way for me to go to reach the destination. আমি জানি না কোন রাস্তাটা। জ্যোতিষের কাজ হচ্ছে টু ফাইন্ড আউট দ্য ডেস্টিনেশন, টু গিভ ইউ দ্য প্রপার ভ্যালুয়েবল কনসালটেন্সি। মানুষ এটাই বোঝেন না। আসুন আমরা একটু কি বলবো, মানে অক্সিজেন নি, ব্রেথ নি। ইটস আ ফ্রেশ ব্রেথ ফর আস টু গিভ আস দ্য কনসালটেন্সি, অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি, যার দ্বারা আমরা আমাদেরকে চিনতে পারি। আসুন স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ বেদাচার্যদা। স্বাগত বেদাচার্যদা। আজকে অনুষ্ঠানে যখন একদম আমরা কখনো কখনো মনে হয় যে উই আর স্ট্যান্ডিং ইন দ্য জাস্ট কনক্লুশন, ইন দ্য কর্নার অফ দ্য ওয়ার্ল্ড, and if you just push back, just I will drop and die. না, সে তো বটেই 100 বার। দেখো, কোথাও না কোথাও মানুষের বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে। আমরা আলোচনা করছিলাম যেটা সব ক্ষেত্রে, রাজনীতি বলো, তুমি প্রশাসনিক দিক বলো, কি মেডিকেল বলো, অ্যাস্ট্রোলজি বলো, ইন এনি প্রফেশন, মানুষের কোথাও না কোথাও বিশ্বাসটা নষ্ট হয়ে যাচ্ছে। আর অ্যাস্ট্রোলজির প্রতি তো মানুষের বিশ্বাস সবচেয়ে বেশি করে নষ্ট হচ্ছে। তার কারণ হচ্ছে যে কোথাও না, দেখো, দুটো ক্লাস আছে। একটা হচ্ছে ক্লাস অফ অ্যাস্ট্রোলজি, একটা হচ্ছে নলেজ অফ অ্যাস্ট্রোলজি, একটা হচ্ছে বিজনেস অফ অ্যাস্ট্রোলজি। বিজনেস সবাইকে করতে হয়, তার কারণ পেটটা কংক্রিট দিয়ে তৈরি নয়, সিমেন্ট দিয়ে ঢালাই করা নয়। আমার কাছে যারা কাস্টমার আসেন, যারা ক্লায়েন্ট যারা আসেন, তারা আমাকে কিছু পয়সা দেন বলে আমি বাড়িতে গিয়ে ওই চাল আলু ডাল সেদ্ধ করে খাই বটে। কিন্তু কোথাও না কোথাও আমার যেটা নৈতিক কর্তব্য হবে, যে একটা যখন মানুষ আমার কাছে আসছেন, তিনি কোথাও না কোথাও দিকভ্রষ্ট। সবাই কিন্তু ধনী হতে আসে না, দাদা আমাকে একটু ধনী করে দিন। আজকে দেশের প্রধানমন্ত্রীকে হলেন আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে হলেন, এটা নিয়ে আমার ভেবে লাভ নেই। আমার কথা হচ্ছে, আমার বাড়ির ছেলেটা অনেক দিন ধরে লড়াই করে আজকে পড়াশোনাটা শেষ করেছে, পিএইচডি কমপ্লিট করেছে, বাট দাদা সে এখনো অবধি ভালো চাকরিটি পাচ্ছে না। কেন? তার কাছে দেশের হাল হকিকতের থেকে বড় কথা তার বাড়ির হাল। তার বাড়ির ছেলেটি, সে সমর্থ হয়েছে, তাকে বিয়ে দেওয়া যাচ্ছে না, তার কারণ তার আর্নিং নেই বলে। তাহলে গাইডলাইন কি হবে? তার মানে জ্যোতিষ, তার মানে তুমি যেটা বলে না, চৌরাস্তার মোড়ে যে দাঁড়িয়ে রয়েছে। দেখো, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা ক্লাসে বিশ্বাস করতে আরম্ভ করেছি খুব বেশি করে। দেখো, আমার গন্তব্য পুরী, আমি পুরীতে বেড়াতে যাব। এবার পুরীতে বেড়াতে গেলে আমি দুরন্ততেও যেতে পারি, আমি জগন্নাথ এক্সপ্রেসেও যেতে পারি, আমি এখান থেকে পার্সোনাল ফেরারি কার নিয়ে যেতে পারি, BMW নিয়ে যেতে পারি, বা আমি কোনো ভাড়া গাড়ি নিয়ে যেতে পারি। প্রত্যেকটার বিচরণের ক্ষেত্রটা আলাদা, টেস্ট অফ জার্নিটা আলাদা, বাট কিন্তু ডেস্টিনেশন কিন্তু একই। ডেস্টিনেশনটা একই। আমি BMW-তে গেলাম কি ফেরারিতে গেলাম বা মার্সিডিজে গেলাম, তার একরকম স্বাদ। আমি দুরন্ততে গেলাম, তার একরকম স্বাদ। জগন্নাথে গেলাম, তার আরেক রকম স্বাদ। আবার আমি যখন একটা ভাড়া গাড়ি করে নিয়ে গেলাম, ভাঙাচোরা গাড়ি, আমার পয়সা যা আছে তার উপর, কিন্তু ডেস্টিনেশন কিন্তু আমি পুরীতেই পৌঁছবো। এবং তার যে টেস্ট, প্রত্যেকটা যাত্রী যে টেস্ট উপভোগ করবে, প্রত্যেকটা দর্শনার্থী যে উপভোগ করবে পুরীর মন্দির দেখে, আমিও তাই করবো। টাটা সুমোতে যে গেছে সেও তাই করবে, BMW-তে যে গেছে, ফেরারিতে গেছে সেও তাই করবে। তার মানে ডেস্টিনেশনটা সেম। তার মানে আমাকে ডেস্টিনেশনের উপর
গুরুত্বটা বেশি দিতে হবে, আমাকে ক্লাসের উপর গুরুত্ব, এবং ডেস্টিনেশনটার মধ্যে আমি কি এক্সপিরিয়েন্স গ্যাদার করছি। এই যে এক্সপিরিয়েন্স, এই যে কথাগুলোর বলার পক্ষে যে আজকে আমি জ্যোতিষের আলোচনা যখন আপনাদের সামনে এনেছি, সেখানে আমি চরণ, করণ, পায়া, তিথি, সবচেয়ে বড় কথা প্রথম পাতার উপর নজরদারি আনতে চেষ্টা করেছি। জানি না কতটা পেরেছি দেবাশিস, তবে চেষ্টা করেছি। সমালোচনার ঝড় তো প্রচণ্ড হয় এবং আমাকে কর্নার করে দেওয়ার চেষ্টা বহুবার হয়েছে, কিন্তু মানুষের ভালোবাসা উপারেতে যারা দেখছেন, আমি সবসময় তাদেরকে বলি একটু আশীর্বাদ করবেন এবং আমার ভুলগুলো আপনারা ধরাবেন। দেখুন, আমি সবসময় বলি যে পৃথিবীতে আমি যে শেষ কথা, আমি জ্ঞানের ভান্ডার হয়ে গেছি। আমাকে অনেকে ফেসবুকে বলেন, আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে বলেন, স্যার আপনার কথা শুনতে ইচ্ছে করে বারবার, আপনি একটা মোটিভেশনাল একটা কিছু করুন। আমি নিশ্চয়ই সেটা করব, কিন্তু ঘটনা হচ্ছে আমি সত্যি এখনো কিছু জানি না। মানে শাস্ত্রটাকে যখন দেখি আমার চারপাশে, আমার মনে হয় বালির এক কণাকে যদি ভাঙা যায়, তার যে অনুপরমাণু, তার একটা কণা আমি হতে পেরেছি। কেউ আছেন ফোনে? একদমই, হ্যাঁ, একজন রয়েছেন লাইভে, কথা বলবো, তারপর আবারও আমরা আসবো আলোচনায়। কি আছেন ফোনে? হ্যালো। হ্যালো, নমস্কার দেবাশিস দা। নমস্কার বেদাচার্য দা। নমস্কার দিদি। আমি শ্যামনগর থেকে পিউ দাস কথা বলছি। আমি নিজের সম্পর্কে জানি। আর একটু জোরে যদি বলেন আমার খুব সুবিধা হয়, দেবাশিসের সুবিধা হয়। নমস্কার দাদা, আমি শ্যামনগর থেকে পিউ দাস কথা বলছি। আমি আচ্ছা। নিজের সম্পর্কে জানি। বেশ বেশ ইউ দেবী, স্বাগত। কার সম্পর্কে? নিজের সম্পর্কে। নিজের। আপনার ডেট অফ বার্থ? 8ই নভেম্বর 87। 8ই নভেম্বর 87। টাইম? সকাল 10টা 5। সকাল 10টা। জন্মস্থান? জগদ্দল। জগদ্দল। উনি যখন বলবেন একটু শেয়ার করবেন জায়গাগুলো, হ্যাঁ? রবিবার জন্ম? হ্যাঁ হ্যাঁ সকাল 10টা 5 তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি রাশি কি লগ্ন জানা আছে? হ্যাঁ, ধনু লগ্ন, বৃষ রাশি। বাহ, একদম শ্রীকৃষ্ণের নক্ষত্রে জন্ম, রোহিণী নক্ষত্রে জন্ম আর কি। কারণ কৃষ্ণ রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিলেন, তিনি তো অবতার। তবে প্রিয়, একটা কথা আমি তোমার থেকে শেয়ার করতে চাইবো সবার আগে। আমি তো জন্মছকে যাব, কেমন শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার কথা হচ্ছে, তুমি জ্যোতিষটাকে আমাকে কেন ফোন করলে, এটার একটা প্রমিনেন্ট একটা উত্তর চাই। হ্যাঁ, আমার হচ্ছে আপনার যে এই প্রথম পাতার যে বিচারটা, এটা আমার মানে আপনার উপর নজর কেড়েছে। মানে আমার এটার জন্যই মানে মানে কেউ এরকম ভাবে এতটা ডিটেলসে বিচার করে না। প্রথম পাতাটার জন্যই আমার আর কি আপনাকে ফোন করা। এটাই একটা স্পেশালিটি, মানে কি বলবো। নাম্বার 2 যেটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে তুমি নিশ্চয়ই জ্যোতিষকে বিশ্বাস করো? হ্যাঁ হ্যাঁ, একদম ভীষণ ভাবে। তার মানে জ্যোতিষ ছাড়া হয়তো তুমি তোমার লাইফে জ্যোতিষটাকে একটা পার্ট, ম্যাথামেটিক্সের মধ্যে একটা পার্ট রেখেছো, যে এর ক্যালকুলেশনের বাইরে আমি হয়তো যাব না, বা কোথাও কোথাও যখন হিসেব গরমিল হচ্ছে একটু অ্যাস্ট্রোলজির অঙ্ককে আমি একটু মেলাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু জ্যোতিষের অঙ্ককে জ্যোতিষকে বিশ্বাস করার কারণটা আমার কি? আমি কি করব জ্যোতিষকে বিশ্বাস করে? এটা আমি কেন জিজ্ঞেস করছি, তার কারণ আমি বেশ কিছুদিন ধরে আমি কিছু সার্ভে করছি। সার্ভে করার পর থেকে আমার যেটা ধারণা হলো, আমি যখন ট্রেনে যাই, আমি যখন প্লেনে সফর করি, আমি যদি আমার কাছে যারা আসেন ক্লায়েন্টরা, তাদের সঙ্গে আমি যখন বার্তালাপ করি, আমি দেখেছি প্রত্যেকটা মানুষের মধ্যে অ্যাস্ট্রোলজি সম্পর্কে একটা খুব বাজে ভীতি, মানে অদ্ভুত রকমের একটা বাজে ভীতি। এবং যারা অ্যাস্ট্রোলজি পেশা, আমার মধ্যে নেই স্যার, একদমই নেই। আপনার প্রোগ্রাম দেখার পর আর এইটা মানে মনে আসে না, এই আর কি। দেখো, আমি একটা কথা বলি, যে আমি তো একটা প্রফেশনে রয়েছি, আমার মতো আরও অনেকে একটা এই প্রফেশনে রয়েছে। তো একজনকে আমাকে ভালো চোখে দেখবে, আরেকজনকে কুনজরে দেখবে, বা আরেকজনকে ভালো চোখে দেখবে, আমাকে কুনজরে দেখবে, আমি এটা চাই না। সবাইকে সমান ডিগনিটি দিতে হবে, তো তাই তো দেবাশিস? একদম। তার মানে সবাই বলবে যে হ্যাঁ, অ্যাস্ট্রোলজাররা খুব ভালো হন, এই শব্দটা আমি শুনতে চাই। যখনই আমি ট্রেনে বলে আমাকে জিজ্ঞেস করে আপনি কি করেন, আমি অ্যাস্ট্রোলজার, যখন আমি বলি, অনেকে একটু ভুরু কুচকিয়ে দেখে, ও তার মানে তো আপনার ব্যবসাটা খুব ভালো, খুব তাড়াতাড়ি টাকা ইনকাম করতে পারেন। এই যে কথাগুলো, তার মানে আমার মনে হয় যে, তো আমার মনে হয় মানুষের মধ্যে কোথাও না কোথাও অ্যাস্ট্রোলজির ধারণাকে চেঞ্জ করতে হবে। তো আমি সেটাই জানতে চাইছিলাম যে তোমার মধ্যে তুমি অ্যাস্ট্রোলজিকে কোন প্ল্যাটফর্মে নিতে চাও, বা তোমার জীবনে অ্যাস্ট্রোলজিকে কি কাজে তুমি লাগাতে চাও, সেটা আমি তোমার থেকে জিজ্ঞেস করতে চেয়েছি আর কি। অ্যাস্ট্রোলজি মানে আমার জীবনে মানে আমার কতগুলো মানে সমস্যা আছে, সেই মানে সেই আমার জীবনেও আছে সমস্যা, আমার জীবনেও আছে। আমি সমস্যা ছেড়ে আমি বড় হইনি, বা আমি যতদিন বাঁচবো আমার জীবনে সমস্যা থাকবে। সুখ এবং দুঃখ, আলো অন্ধকার, দিন এবং রাত্রি, সবটাই সমানুপাতিক সম্পর্ক, তাই তো? একদম, আমার জীবনেও আছে। তোমার জীবনেও আছে। কিন্তু অ্যাস্ট্রোলজিকে, আমার কথা হচ্ছে যে অ্যাস্ট্রোলজি, যে তুমি বললে না প্রথম পাতাটা কেড়েছে, নজর কেড়েছে, অ্যাস্ট্রোলজি একটা মোটিভেটেড একটা জায়গা। আজকে যে তোমার ধনুলগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, বেশ খুব ভালো কথা। রোহিণী নক্ষত্রের লোকেরা ভালো খেতে পছন্দ করে, রোহিণী নক্ষত্রের লোকেরা সুন্দর সুন্দর জামা কাপড় পরতে ভালোবাসে, তারা ট্যুরিজম
এবং ট্রাভেলসের উপর তারা নিজেদেরকে জড়িয়ে রাখতে তারা পছন্দ করে, তারা বিভিন্ন রকম সুন্দর সুন্দর জায়গাকে তারা রিভিল করতে চায়, তারা জীবনে সুখ খুব ভালোবাসে, তারা স্বাচ্ছন্দ্য অত্যন্ত ভালোবাসে, মিষ্টি খেতে অত্যন্ত ভালোবাসবে। আমি জানি না তুমি মিষ্টি খেতে ভালোবাসো কিনা। হ্যাঁ একদম, এগুলো ঠিক একদম। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে নক্ষত্রের ক্যারেক্টার, দ্য ক্যারেক্টার অফ আ স্টার, এবং যেটা প্রথম পাতা, যেটা প্রথম পাতা, তাহলে এই চারিত্রিক গুণগুলো থাকে 100 বার আমার, থাকবে। তার জন্য 6 অবধি যাওয়ার প্রয়োজন আমার হয়। তার জন্য 6 অবধি যেতে হবে না। এবার দেখো রোহিণী নক্ষত্র 4 চরণ পেয়েছে। 4 চরণ মানে ওর জীবনে সবটাই স্ট্রাগল। তার কারণ হচ্ছে আমি বলি 1 আর 4 হচ্ছে একটু স্ট্রাগলফুল। এই যে ওর যেটাকে সমস্যা বলছে, এটা ওর কাছে একটা স্ট্রাগল, ওর কাছে স্ট্রাগলটা সমস্যা। বাট দেখো আমরা যদি দেখি অমিতাভ বচ্চন এখনো পর্যন্ত তিনি সিনেমা করছেন, তিনি তার ফ্যামিলিকে এখনো চালিয়ে যাচ্ছেন, তার ছেলে কিন্তু সেইভাবে প্রতিষ্ঠা পায়নি। একদমই না। বিগ বি, আমরা যাকে বলি বিগ বি, কোট আনকোট বিগ বি, তিনি যা এখনো করে যাচ্ছেন তার ফ্যামিলির জন্য, তার ছেলে কিন্তু এখনো তার ফ্যামিলির জন্য করে উঠতে পারেনি। কিন্তু তার মানে কি দেখো কোথাও না কোথাও তারও 1 আর 4-এর মধ্যে, তার মানে জীবনের যা হবে সব কিছু দেরিতে হবে এবং যেটা হবে সেটা খুব স্থায়ী রূপে হবে। তোমার ক্ষেত্রেও তাই। পিউ তো না তোমার নাম? হ্যাঁ হ্যাঁ। তো তোমার ক্ষেত্রেও তাই, জীবনের যা কিছু হবে সেটাও স্থায়ী রূপে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টগুলোকে তোমরা যদি রোহিণী নক্ষত্র দেখো, সবার আগে আমি প্রথমেই বললাম যে শ্রীকৃষ্ণের নক্ষত্রে জন্ম হয়েছে, তো সবার আগে আমাকে এবার শ্রীকৃষ্ণকে আমাকে দেখতে হবে। শ্রীকৃষ্ণ কি করতেন? তিনি প্ল্যানার সবার আগে, তিনি মহাভারতের যুদ্ধকে সাজিয়েছিলেন, তিনি উপদেষ্টা, তিনি ধর্মকে প্রতিষ্ঠা করেছেন। আজকে তার মুখোশ নিঃসৃত যে বাণী সেটাই আমাদের আজকে ধর্মগ্রন্থ। তার মানে তোমাদের মধ্যে সেই পেশেন্সটা রয়েছে এবং তোমরা নতুন কিছু রচনা করতে পারো। তার মানে শ্রীকৃষ্ণের মুখ থেকে আমাদের ধর্মগ্রন্থ উঠে এসছে, তার মানে একটা রচনা হলো, তাই তো? তাহলে তোমাদের মধ্যে সেই রচনা অর্থাৎ সৃষ্টি আর ক্রিয়েটিভ পার্ট, তার মানে ক্রিয়েটিভ ক্ষেত্রগুলোকে যদি তুমি লোকেট করতে পারো, আমার মনে হয় তোমার জীবনে সেই জায়গাটা আরও বেড়ে উঠবে। এবং সে শুধু তাই নয়, অর্জুন শ্রীকৃষ্ণের থেকে শিক্ষা নিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, তুমি তো নিশ্চয়ই তাই জানো, অর্জুন শ্রীকৃষ্ণের থেকে শিক্ষা নিয়েছিলেন। তার মানে শ্রীকৃষ্ণ একজন টিচার। তার মানে রোহিণী নক্ষত্রে যাদের জন্ম হয়ে থাকে তারা ভালো অধ্যাপক, তারা ভালো টিচিং প্রফেশনের জন্য তারা যোগ্য ব্যক্তি। হ্যাঁ, টিচিং প্রফেশনেই আছি। এক্স্যাক্টলি। আমার এই যে দেখো আমার এই গায়ের এইগুলো সব খাড়া হয়ে যায়, তার কারণ হচ্ছে কেন খাড়া হয় আমি কিচ্ছু জানি না। বেসিক্যালি আমি কি বললাম, আমি কিচ্ছু জানি না। ঈশ্বরের আশীর্বাদে আমি এখনো কিছু শিখিনি, কিন্তু আমি কোথাও না কোথাও জিনিসগুলোকে লোকেট করতে চাই। এবং এই যে কথাটুকু যে তুমি বললে যে তুমি এখন টিচিং প্রফেশনে রয়েছো, কেন? রোহিণী নক্ষত্রের ক্যারেক্টার এটা হচ্ছে, এই ক্যারেক্টার, এই নক্ষত্রের লোকেরা এই জায়গায় এই ফিল্ডে তারা দাপটের সাথে কাজ করবে। এইটাকে সবার আগে ডিজাইন করা একজন অ্যাস্ট্রোলজারের। আমার কাছে এটা না, আমার কাছে চলে আসুন, আমি আপনার ভাগ্যটাকে সাজিয়ে দিচ্ছি, আপনি এই টাকার রেমেডি নিয়ে নিন, আপনার জীবনটা বদলে দিলাম। হু অ্যাম আই? একদমই। আমি কে তোমার ভাগ্য বদলানোর? আমার পরিষ্কার কথা, আমি কে? আমি কোনো ক্রিয়েটার নই, আই এম নট আ গড। আমি শুধুমাত্র একটি জিনিস জানি, আমি একটা শাস্ত্র শিখেছি, সেখানে অনেকগুলো ইন্ডিকেশন আছে, সেখানে কিছু ডেডিকেশন আছে। অ্যাস্ট্রোলজারকে সেই ডেডিকেশন ওয়েতে চলতে হবে। আমি এখন যদি বস্তা পচা ওই কাল সর্প, বস্তা পচা সাড়ে সাতির মানে কি, সাড়ে সাতির মতলব কি? সাড়ে সাতিকে নিয়ে সাজানো হয়। সাড়ে সাতি কি রাশিতে হয় না সাড়ে সাতি নক্ষত্রে হয়? নক্ষত্র হলে কতক্ষণের জন্য হয়? অনেক প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলোকে আমি যদি বলতে আরম্ভ করি তাহলে অন্য লোকেরা হয়তো এখানে বসে আমার বিরোধিতা করবে, মানে যেরকম এখন ওই কংগ্রেস বিজেপি চলছে, তৃণমূল এই বিজেপি চলছে, সেরকম চলবে। বাট আমার কাজ বিরোধিতা, আমার কাজ হচ্ছে সংবাদ করা, আমার কাজ বিবাদ করা না। শাস্ত্র পরিষ্কার বলেছে, আগেকার দিনে যখন মুনি ঋষিরা তাদের সমস্ত নলেজ ছিল সেটা সংবাদ করা হতো, অর্থাৎ কেউ শুনতো। বেদ যখন আমরা পড়ি আমরা দেখতাম সেখানে যারা শ্রোতা ছিল তারা শুনতো, তারা সংবাদ করতো, বা দুজন তর্কবাগীশের মধ্যে সংবাদ হতো। শ্রুতি, একে অপরের থেকে নেওয়া, গিভ অ্যান্ড টেক পলিসি। বাট এখন তো সংবাদ হয় না, এখন শুধু বিবাদ হয়। কি বললাম? তাহলে এইটা হলো এই মেয়েটির ক্ষেত্রে দেখো। আবার বণিজকরণ, তার মানে শুক্রের করণে জন্ম হয়েছে, তাহলে বণিজকরণে জন্ম হলে তারা ল্যাভিশ লাইফ লিড করতে পারে। বাট কোথাও না কোথাও শুক্রের করণ, বিবাহ নিয়ে চিন্তা থাকতে পারে। কি বললাম, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। বলো এবার তোমার প্রশ্ন। স্যার আমার আর কি ম্যারেজ লাইফে একটু প্রবলেম আছে, আর একটু মানে সেই আমি মানে আমার ছকটা তো জানি, সেখানে আপনি তো বলেন যে মঙ্গল কেতু মানে যে যোগটা, ওটা কি আমার মানে হয়েছে? মানে আমার মানে এটা চিন্তা করছি। মঙ্গল কেতু যোগ নিশ্চয়ই আছে। তো সবার আগে যেটা দেখতে হবে, আমি দেখো তোমার প্রশ্নের আগে আমি তোমায় বলে দিয়ে আমি ছাড়লাম যে তোমার সবকিছু ঠিক আছে, কিন্তু শুক্রের নক্ষত্রে, শুক্রের করণে জন্ম হয়েছে। বণিজ করণে জন্ম হলে কি কি হতে পারে? আমি আজকে ভেবেছিলাম একাদশী তিথি নিয়ে একটু আলোচনা করবো, আলোকপাত। কারণ দশমী যে হচ্ছিল, একাদশী তিথির মালিক যেমন কুবের, তিনি কাকে বিয়ে করেছেন, তার দিক কি? তার উত্তর পশ্চিম দিক, অর্থাৎ নর্থ ইস্ট।
নর্থ ইস্টে কুবেরজি থাকেন, তিনি বিয়ে করেছিলেন কাকে? ব্রহ্মার একটি মেয়ে, তার নাম হলেন ভদ্রাকে তিনি বিয়ে করেছিলেন। যাই হোক, সেটা নিয়ে আমি পরে আসছি। একাদশী তিথিতেও বিয়ে হলে যেমন ম্যারেজ লাইফ সমস্যা হয়, তার কারণ এই যেমন একাদশী তিথির মালিক যেমন কুবেরজিকে রিপ্রেজেন্ট করেন শুক্র, তেমনি বণিজকরণকে রিপ্রেজেন্ট করেন শুক্র। তাহলে বণিজকরণে যদি জন্ম হয় সব ঠিকঠাক, ওই লাস্ট কথাটাই আমি কি বললাম, যে তোমার ফোনের কারণ হবে তোমার ম্যারেড লাইফের সমস্যা। আবার সেই তার মানে এর আগের দিন বৃষ্টিকরণ নিয়ে বুঝিয়েছিলাম, তার মানে প্রথম পাতার একটি করণের দ্বারা আমরা মানুষের জীবনকে বলতে পারি, তার জন্য অত কিছু ঘাটতে হয় না। সিম্বলিফিকেশন, তার কারণ আমাদের পার্সোনিফিকেশন আমাদের জন্মছকে সব বলে দিয়েছে। এই সিম্বল সিগনিফিকেন্সটাই খুব অনেক বড় ব্যাপার। একদম। আছেও পিউ আছো? হ্যাঁ স্যার আছি। প্রচুর টাকা খরচা করে দিলাম, তোমার মোবাইলের বিল তুলে দিলাম, বলো। না না স্যার, ভালো লাগছে আমার। আচ্ছা বলো, এবার তোমার প্রশ্নটা কি বলো। স্যার আমি বললাম তো দ্বিতীয় পাতায় যে আমার মঙ্গল কেতু যোগটা আছে, ওটা কি আমার হয়েছে? আমার কতটা এফেক্টিভ হবে? হ্যাঁ দেখো, মঙ্গল এখানে 25 ডিগ্রি 55 মিনিট 32 সেকেন্ডে নিজের নক্ষত্রে বসে রয়েছে, এবং কেতু 7 ডিগ্রি 50 মিনিট 5 সেকেন্ডে রবির নক্ষত্রে বসে রয়েছে। তো মোটামুটিভাবে দেখো, নাক্ষত্রিক যদি চেঞ্জ দেখা যায়, দুটো অগ্নিকারক নক্ষত্রে মঙ্গল এবং কেতু বসে রয়েছে, তো কোথাও না কোথাও সমস্যাটা নিশ্চয়ই আছে। এবং কত ডিগ্রির মধ্যে থাকলে হয় সেটা আমি বললাম না, তবে তোমারটা এখানে হয়েছে। কিন্তু এর থেকে বেরোনোর বেস্ট গাইডলাইন কি হতে পারে, এবং এখান থেকে তুমি নিজেকে কিভাবে সংবরণ করবে, সংবরণ করে নিজের লাইফটাকে, ফিউচার লাইফটাকে কি করে ডিজাইন করবে, আমার মনে হয় সেটা। এমনি গভর্নমেন্ট সার্ভিস করি, একটা টিচিং প্রফেশনে আছি। উমা, সে তো করবে, সে তো বলেই দিয়েছি। আমার একটু ট্রান্সফারের প্রবলেম হচ্ছে, তো সেই ট্রান্সফারটা কি আমার হবে? দেখো, রাশি তোমার এখানে যেটা বোঝা যাচ্ছে যে রাশি তোমার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে রাহুর একটা ট্রানজিট খুব শিগগিরই ঘটছে, এবং যখন বৃষ রাশির দ্বিতীয় রাহু চলে যাবে, সেই সময় তোমার অর্থনৈতিক সেক্টরটাও চেঞ্জ হবে। অর্থাৎ তুমি যদি এখন দেখা গেল বিহার থেকে অর্থ রোজগার করো, এবার তোমার হয়তো সেটা উত্তরপ্রদেশ থেকে করতে হবে, চেঞ্জ হবে। হ্যাঁ, তার মানে আমি সেটাই আর কি বোঝালাম, পুরোপুরি বোঝালাম না। তার মানে একটা চেঞ্জের একটা আশা রয়েছে, যদিও আমি মাইট বি এতে বিশ্বাস করি না। জ্যোতিষে হয় হবে আর নয় হবে না, এই দুটো। কিন্তু সেটা আমি সিটিভিএনের পর্দায় জোর দিয়ে বলবো না, তার জন্য আরও কিছু আঙ্গিক আছে, সেগুলোকে দেখতে হবে। আমার মনে হয় পিউ, তুমি একজন ভালো অ্যাস্ট্রোলজারের সাথে, ভালো কনসালটেন্টের সাথে একটু কনসাল্ট করো। দেখো, এই জায়গাগুলোকে সে একটু প্ল্যান করে যদি তোমাকে সাজিয়ে দেয়, ডিজাইন করে দেয়, রেস্ট অফ দ্য লাইফ আমার মনে হয় নিশ্চয়ই সেটা খুব হ্যাপিলি লিড করতে পারবে তুমি। স্যার হ্যাঁ বলছি, আমার ম্যারেড লাইফটার মানে কিরকম আর কি যাবে, একটু যদি বলি। আমি তো বলে দিয়েছি, কিন্তু দেখো, তুমি তো একটি শিক্ষিকা আর আমি একজন অ্যাস্ট্রোলজার। তোমার ডিগনিটি আমার মনে হয় আমার থেকে অনেক বেশি, কারণ তুমি শিক্ষক, তো তুমি মানুষকে আলো দেখাও। আর এই প্রোগ্রামটা আরও অনেকে দেখছে, তুমি বলেই দিলে শ্যামনগর থেকে বলেছো, তা আশেপাশের অনেক লোক হয়তো শুনতে পারে। তো সেটা আমি অন এয়ার না বলে, সেটা যদি সামনাসামনি বসে একটা চার দেওয়ালের মধ্যে আলোচনা করা যায়, যেটা গোপন থাকবে। কারণ তোমার লাইফ অন্য লোকে কেন জানবে? একদম। তোমার গোপন সূত্রগুলো কেন অন্য লোকে জানবে? সেটা আমার মনে হয় ভালো একজন কনসালটেন্টের সাথে যোগাযোগ করে সেই বাদবাকি জায়গাগুলোকে একটু নিয়ে নাও, কেমন? ভালো থাকো, এইটুকুই চাই। আর জ্যোতিষটাকে আপনারা একটুখানি এবার ওই প্যারামিটার, দাদা কাল সর্প আছে কিনা, দাদা ওই 7.5 আমার চলছে কিনা, এর থেকে এবার বেরোনোর সময়টা এসে গেছে। মাঙ্গলিক করে সময় নষ্ট না করে আপনার নাক্ষত্রিক ক্যারেক্টার, আপনার করণের ক্যারেক্টার, আপনার যে বর্ণ, আমি এরপরে বর্ণ নিয়ে আপনাদেরকে বলবো। এবার তারপরে আমি তো নক্ষত্র নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, এরপরে নক্ষত্র মালা নিয়ে আলোচনা করব। কারণ একটা নক্ষত্র অনেকগুলো নক্ষত্র নিয়ে তৈরি হয়, তো সেই নক্ষত্রের মালা, সেই নক্ষত্রের মধ্যে যে নক্ষত্রগুলো থাকে তার যে ক্যারেক্টার, সেটাও আপনার মধ্যে বর্তায়। নক্ষত্রমালায় কোন নক্ষত্রকে আপনি পেয়েছেন, সেটি বৈদিক সনাতন জ্যোতিষ ছাড়া আজ অব্দি কোনো জ্যোতিষ দিতে পারেনি, অন্য কোনো জ্যোতিষ দিতে পারেনি। তো সেটাকেও আলোচনার বিষয়, এগুলো অনেক পড়াশোনার বিষয়। আমি বলবো জ্যোতিষটাকে একটা মোটিভেটেড জায়গায় আনুন, নিজের জীবনটাকে একটা ডিজাইন করুন, তিথি নক্ষত্র চরণ পায়া করণ, প্রত্যেক কটা গ্রহের প্ল্যানেটারি পজিশন সব কটাকে একটা সুন্দরভাবে রাখুন, রেখে জীবনটাকে সাজান। আর কৃষ্ণনগর বহরমপুরের জন্য বুকিং প্রায় ক্লোজড, একজন কি দুজনের বেশি নেওয়া যাবে না। শিলিগুড়ি কুচবিহারও ঠিক তাই, বর্ধমান দুর্গাপুর মনে হয় ক্লোজড হয়ে গেছে, আপনারা ফোন করলে জানতে পারবেন। আর দাকসায় তো ভর্তি, এবার আমাদের জানুয়ারি থেকে দাকসায় নতুন সেশন শুরু হতে চলেছে। আপনারা যারা শিক্ষায় শিক্ষিত হতে চাইছেন, ভালো অ্যাস্ট্রোলজার, মানে ওই বস্তা পচা কালসর্প মাঙ্গলিক আলা না হয়ে একজন ভালো অ্যাস্ট্রোলজার যিনি পথ প্রদর্শক হবেন, মানুষ যাকে বিশ্বাস করে চলবেন, তারা যদি আমার ইনস্টিটিউটে ভর্তি হতে চান নিশ্চয়ই তাদের জন্য স্বাগত। কিন্তু যারা মাঙ্গলিক শিখবেন, যারা 7.5 শিখবেন, যারা কালসর্প শিখবেন, তাদেরকে আমি একদম ওয়েলকাম জানাবো না, তার জন্য অন্যান্য দরজা খোলা রয়েছে। কিন্তু যদি আপনি আমার ইনস্টিটিউটে ভর্তি হতে চান, মাইথোলজিকে জানতে হবে, অ্যাস্ট্রোলজিকে পুরো পুঙ্খানুপুঙ্খ জানতে হবে। 18 মাসের কোর্সকে সাজানো হয়েছে। জানুয়ারি থেকে সেই সেশন শুরু হবে। দক্ষিণেশ্বর বলুন, শ্যামবাজার বলুন, শিলিগুড়ি বলুন, প্রত্যেক কটা জায়গাতে সেটা আপনি পাবেন। কিন্তু ভালোভাবে ক্লাস করতে হবে।
হবে এবং নিজের একটা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, ক্রাইটেরিয়া। ফোন করলে জানতে পারবেন, আর বাদবাকি রেস্ট অফ দ্য জিনিস দেবাশিস জানিয়ে দিচ্ছে। একদম, মানে পুরোটা 1.5 বছরের কোর্স, মানে 3 মাসে জ্যোতিষ শেখা যায় না, অনেকে তো বলে 1 মাসে দেখি হয়তো জ্যোতিষ শেখা যাবে, কাকাতুয়া জ্যোতিষ হতে পারে। হ্যাঁ সেটাই। বুকিং নাম্বার টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে, তবু আপনাদের জন্য একবার বলে দিই 9830771807 এবং 9830772058 টিভি স্ক্রিনে যাচ্ছে, দেখুন ঠিক আমার হাতের নিচে রয়েছে। এই বুকিং নাম্বারে আপনাকে বুক করতে হবে চেম্বারে এসে, আবারও বলছি, কনসালটেন্সি নেওয়ার জন্য, আলোচনার জন্য, নিজেকে জানবার জন্য, নিজেকে শেখবার জন্য এবং নিজেকে আরো বেশি মোটিভেটেড করবার জন্য। 100 বার দিন তো বদলেছে, তাই না? আপডেট হচ্ছে সবকিছু, রোগ যেমন আপডেট হচ্ছে, অ্যাস্ট্রোলজি আপডেট হচ্ছে, আপনার সমস্যা আপডেট হচ্ছে। আগে যেরকম আজ থেকে 20-30 বছর আগের যে সমস্যা আর এখনকার সমস্যার মধ্যে হেল এন্ড ডিফারেন্স রয়েছে। আগে আপনারা যতটা সরকারি চাকরি পেতেন এখন আর ততটা পান না। আজকে আমি একাদশী তিথি নিয়ে যেটা আলোচনা করতে যাচ্ছেন, অনেকে বলছেন দাদা দশমীতে গিয়ে শেষ হয়ে গেল, একাদশীটা কবে শুনবো? আমি তো ত্রয়োদশীর জন্য অপেক্ষা করছি। নিশ্চয়ই আপনারা শুনবেন, তবে আমি এটুকু বলি, একাদশী তিথিটা খুব ভালো একটি তিথি, যার মালিক হলেন কুবেরজি, এবং প্ল্যানেটারি হিসেবে যদি দেখা যায় তাহলে শুক্র তাকে লোকেট করে, এবং উত্তর পূর্ব দিকটা অর্থাৎ নর্থ ইস্ট পয়েন্টটা হচ্ছে কুবেরজির জন্য। নর্থ ইস্ট খুব ভালো একটা জায়গা, ভীষণ ভালো একটা জায়গা। এই জায়গায় কুবেরজিৎ বসবাস করেন এবং উত্তর পশ্চিমের সাথে তারা উত্তর পশ্চিমের সাথেও তারা একটা কানেকশন রয়েছে। সেটা আমি হয়তো এখনই চট করে এই মুহূর্তে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে আপনার বাড়ির উত্তর পশ্চিম দিকে যদি আপনারা বলেন না যে আমার পয়সাটা কেন থাকছে না, আমার মনে হয়, আমি বাস্তুটা কম জানি, আমি জানি না বেসিক্যালি, তবে আমি তিথি নক্ষত্রের উপর যখন রিসার্চ করি বা আমি নিজে নিজে যখন এটাকে আরও ভেতরে ঢুকি ডিপতে যাই, আমার মনে হয় কোথাও না কোথাও একটা মণ্ডলী যখন সাজানো হয়, তো তারা বলে যে উত্তর পশ্চিম দিকে যদি আমরা যদি ক্যাশ বাক্স রাখি, সেটা যদি দক্ষিণের দিকে মুখ করে, তাহলে সেখানে নাকি অর্থটা আস্তে আস্তে একটা কনস্ট্যান্ট, একটা স্ট্যাগন্যান্ট পজিশনে থাকে, চট করে ড্রেনেজ হওয়ার ব্যাপারটা থাকে না। আমি আগের দিন বলেছিলাম পূর্ব দিকে যদি আপনারা পিঠ দিয়ে যদি পশ্চিম দিকে মুখ করে বা পশ্চিম দিকে পিঠ দিয়ে পূর্ব দিকে মুখ করে যদি পড়াশোনা করেন, আমার মনে হয় সেটা খুব বেটার হয় আপনাদের বাচ্চাদের, যাদের এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলছে বা আগামী দিনে দিতে চলেছে এবং যারা প্রিবোর্ড ফিবোর্ড দিবে, তাদেরকে এখন থেকে সেই জায়গাগুলো ইউজ করার চেষ্টা করুন। একাদশী তিথিতে যাদের জন্ম হয়, শাস্ত্র আমাদেরকে বলে তারা যদি চন্দনের প্রলেপ সবসময় দিয়ে যদি নিজেদের কর্মস্থলে বেরোয়, তার কারণ যেহেতু চন্দন সে হচ্ছে কুবেরজিতে, কুবেরজি হচ্ছেন রাবণের দাদা, বেসিক্যালি কুবেরজি রাবণের দাদা। রাবণ তাকে বার করে দিয়েছিলেন। রাবণ তার সেই সাম্রাজ্যকে নেওয়া একবার করার জন্য তিনি বেদাচার্য, অর্থাৎ রাবণ কিন্তু বেদাচার্য, মানে আমি বেদাচার্য ওই অর্থে নয়, রাবণের কাছে বেদের পুরোপুরি জ্ঞান ছিলেন। কিন্তু রাবণের কাছে বেদের জ্ঞান থাকলেও শিবজি তাকে দেখে হাসতেন। তার কারণ হচ্ছে শিবজি বলতেন যে এত বড় বেদের যিনি পাঠক, যার কাছে সমস্ত শাস্ত্রের জ্ঞান রয়েছে, এমনকি যিনি নাকি নিজের মহামৃত্যুঞ্জয় পর্যন্ত যাকে শেখানো হয়েছে, তার মধ্যে এত অহংকার কেন? রাবণের মধ্যে অহংকার প্রচণ্ড ছিল, যার জন্য তিনি সীতাকে হরণ করেছিলেন, আবার দেখো নিজের শ্রাদ্ধ তিনি নিজেই করেছেন। সেখানে তিনি মানে পুরোহিত রাম যখন ডাকলেন, তো যাই হোক আজকে সময় শেষ, আমি একাদশী তিথি নিয়ে পরের দিনও থাকবো, আরও ইন্টারেস্টিং পার্টগুলো যাব। তবে চন্দনী ইউজটা যারা একাদশী তিথিতে করেন তারা চন্দনী ইউজ করুন। আর যাদের একাদশী তিথিতে জন্ম তাদের বিবাহের সেক্টরটা খুব খারাপ হয়, সেটা আমি একটু আগেও বলেছিলাম। পরের দিন নেক্সট পার্টে থাকবো, ততক্ষণ খেয়াল রাখুন, শান্তিতে থাকুন, সুখে থাকুন আর আপডেট থাকুন। একটা জিনিস খুব ভালো হচ্ছে, আমরা অ্যাটলিস্ট লাইভগুলো পাচ্ছি পরপর, অনেক বেশি আপডেট হতে পারছি। নমস্কার আপনাকে, নমস্কার আপনাদের সবাইকে। দক্ষা মাইথিক ওয়ার্ল্ড অফ অ্যাস্ট্রোলজি, মাইথোলজির বিজ্ঞানসম্মত তথ্য জেনে আদি সনাতন জ্যোতিষ শেখার একমাত্র প্রতিষ্ঠান দক্ষা। বাস্তু, হোরা, সংখ্যাতত্ত্ব ইত্যাদি শিখতে যোগাযোগ করুন 9051451482 9830281718, শাখা দক্ষিণেশ্বর, শ্যামবাজার, শিলিগুড়ি। বিশদ জানতে হোয়াটসঅ্যাপ করুন 8585003800 এই নম্বরে।